গুড ইভিনিং সবাইকে। আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের ভাষা চর্চা থেকে যেটা তোমাদের বাংলা ব্যাকরণ, সেই বইয়ের ৩য় নম্বর অধ্যায়টি আজকে আমরা পড়ি। আচ্ছা, তোমরা যে কথা বলো সেগুলো কত রকম ভাবে বলতে পারবে? একটা কথাকে তোমরা কত রকম ভাবে বলতে পারবে? আচ্ছা, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি স্কুলে যাব। এই কথাটা তোমরা কত রকম ভাবে বলতে পারবে? বাহ! অনেকেই বলছো দেখছি যে আমি আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব। অনেক অনেক রকম ভাবে একটা কথাকে বলা যায়, তাই না? তো এই যে একটা কথা যেরকম আমরা অনেক রকম ভাবে বলতে পারি, ঠিক সেই রকমই একটা কথাকে আমরা নানা রকম ভাবে লিখেও প্রকাশ করতে পারবো। হুম, সেই রকম একটা বিষয় আমরা এখন শিখবো, যে একটা কথাকে বা একটা ভাষাকে কিভাবে আমরা নানা রকম ভাবে লেখার মধ্যে দিয়ে বা লিখিত বা মুদ্রিত রূপেও কিভাবে আমরা পেতে পারি, সেটা শিখবো আমরা। অধ্যায়টি হলো বাক্যের ভাব ও রূপান্তর। হ্যাঁ, যে এই যে কথাগুলোকে আমরা নানা রকম ভাবে প্রকাশ করছি, হ্যাঁ, সেটাই হলো ভাব। তো বাক্যের ভাব আর রূপান্তরটা আমরা শিখবো। তো এখন তোমাদের বাক্যের ভাবটা নিয়ে আগে বলি, তারপর রূপান্তরটা নিয়ে পরে আলোচনা করবো। কেমন? আমরা যে কথা বলি, এই যে কথা বলি মানে কি? আমরা আমাদের মনের ভাবটাকে প্রকাশ করি, তাই না? যাতে আমাদের সামনে যে আছে সে আমাদের আমরা কি বলতে চাইছি সেটা যেন বুঝতে পারে, তবেই না আমাদের কোনো একটা আদান প্রদান হয় কথার। তো এই যে আহ, আহ, যে ভাবটা প্রকাশ করি, এই ভাবটা কি? আসলে মনের ভাব, আমাদের মনের ভাব, সেটাকে আমরা প্রকাশ করার চেষ্টা করি। কিসের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি? বা সেই মনের ভাবটা প্রকাশ করার পর সেটা কি তৈরি, না, সেটা একটা বাক্য তৈরি হয়, তাই না? আচ্ছা, বাক্য কাকে বলে? যে আমরা সবাই জানি যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মানুষের মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ পায়, সেটাকে বাক্য বলে, তাই না? তো এই যে দেখো, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে, তবেই সেটা বাক্য হয়েছে। তো মনের ভাবটা বাক্যের মাধ্যমে আমরা প্রকাশ করি। হুম, তো এই ভাবের বাক্য হলো ভাষা। আর এই ভাষা গঠিত হয় বাক্য নিয়ে, বুঝলে? অর্থাৎ এই বাক্যই ভাবকে বহন করে চলে। অর্থাৎ আমরা যে কথা বলছি সেটা যে একটা বাক্য আমরা বলছি, সেটা কেমন ভাবে বলছি সেটার উপর নির্ভর করছে, তাই না? আমরা যে বাক্যটা বলছি সেটা কেমন ভাবে বলছি, যাতে আমাদের সামনের মানুষ সে আমাদের কথাটা বুঝতে পারে। হুম? তো এটা কি, আমরা মনের ভাবটাকে প্রকাশ করছি ভালোভাবে একটা বাক্যের মধ্যে দিয়ে, সেটা আমাদের অপোজিট সাইডে, আমাদের যার উদ্দেশ্যে বলছি সে আমাদের কথাটা বুঝতে পারছে। হ্যাঁ, সে মনের ভাবটা তার কাছে প্রকাশিত হচ্ছে। তো তার মানে কি, যে এই বাক্যই ভাবকে বহন করছে। বাক্যটা ঠিকঠাক করে যদি আমি বলি, তবেই না সামনের মানুষটা আমার কথাটা বুঝতে পারবে, তাই না? আমার মনের ভাবটাকে আমি তবেই না ভালোভাবে প্রকাশ করতে পারবো। তাই এই বাক্যই ভাবকে বহন করে চলে। হুম, তো মনের তো নানান রকম ভাব রয়েছে। এই যে আমরা তো একরকম ভাব নিয়ে কথা বলি না, অনেক রকম ভাব থাকে। তো একটা রকম ভাবে আমরা প্রকাশ করি না। যে যেমন ধরো যে মানুষ কখনো রাগ করে বলে, কখনো আনন্দে বলে, কখনো দুঃখে বলে, কখনো চিৎকার করে বলে, তাই না? নানান রকম ভাব থাকে মানুষের। তো সেই নানান রকম ভাবে নানান রকম করে অর্থ প্রকাশ করে সেই অনুযায়ী কথা বলে মানুষ, তাই না? তো এই যে নানা রকম ভাবে বাক্য যে প্রকাশ হয়, তার এই নানান চেহারা বা নানান যে ভাব থাকে, মনের ভাব নানান রকম থাকে। তার ফলে কি হয়, যে নানান রকম অর্থ প্রকাশ হয়। একটা বাক্যকে, একটা বাক্যের মধ্যে দিয়েও নানান রকম অর্থ প্রকাশ হতে পারে। তো এই হিসাবে বাক্যের দুটি রূপ আমরা জানি, একটা গঠনগত আর একটা অর্থগত। গঠনগত সম্পর্কে তোমরা পড়েছো ষষ্ঠ শ্রেণীতে, মনে আছে কি? বলো তো, গঠনগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায়?
বাহ, এই তো মনে আছে দেখছি। গঠনগত দিক থেকে তিনটি ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, যৌগিক বাক্য আর জটিল বাক্য, তাই তো? তো এই তিনটি হলো গঠনগত ভাগ। তো এই গঠনগত যে বিভাজন বা বিভাগ, সেটা গঠনের উপর নির্ভর করেই তৈরি হয় সেই বাক্যটা। যে তার মধ্যে থাকে অনেকগুলো পদ বা পদের অন্বয়, হ্যাঁ, বা অনেকগুলো খণ্ড বাক্য, খণ্ড শব্দ, বা অনেকগুলো আশ্রিত বাক্য, খণ্ড বাক্য বলা যায়। তো এই এই ধরনের সমস্ত শব্দ, মানে আলাদা করে এক্সট্রা শব্দও যুক্ত হচ্ছে, এরকম নানান রকম যুক্ত হয়ে গঠনগত বাক্যগুলো তৈরি হয়, তাই না? অর্থাৎ সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য এভাবে তৈরি হয় নানান পদের সমন্বয়ে, তাই না? কিন্তু এই যে গঠনগতটাও যেরকম আমরা পড়েছিলাম, এবং যেটা জরুরি ব্যাকরণের ক্ষেত্রে, তেমনি আর একটা বিষয়ও খুবই অত্যন্ত জরুরি বাংলা ব্যাকরণের, বাংলা ভাষার ক্ষেত্রে। সেটা হলো বাক্যের ভাব বা বাক্যের অর্থগত দিক, যেটা আমাদের আলোচ্য বিষয়, যেটা আমরা এখন পড়বো। তো আহ এই যে অর্থগত ভাব, যেটা, সেটা বলার আগে আরো একটু বিষয় যেটা আলোচনা করে নেব আমরা, সেটা ওই ভাব নিয়ে, আসলে মানুষের মনের ভাব, সেটা নিয়ে একটু কথা বলি। এই যে মানুষের মনের ভাব, সেটা সেটা কি হয় না, যার উদ্দেশ্যে বলবো সে যেন আমাদের মনের ভাবটা যেন বুঝতে পারে। এখানে মানুষের মনের ভাবটা বুঝতে পারাই আসল, হ্যাঁ। সেই জন্য এটাই বাক্যের ভাব বা অর্থগত দিক বলা হয়। হ্যাঁ, তো এই যে ভাব, এটাকে ইংরেজি থেকে মুড বলা হয়, হ্যাঁ। তো এই ভাবটা ব্যাকরণের একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, আগেও বলেছি। কারণ দেখো, আমরা যে এই কথা বলি, সেগুলোর মধ্যে মানে এই ভাবটা যে প্রকাশ করি, সেটা বলার মধ্যে দিয়ে নানা রকম ভাবে আমরা বলতে পারি। অর্থাৎ আমরা আমাদের ভাব একে অপরের সাথে আদান প্রদানের জন্য আমরা যে সমস্ত বাক্যগুলো ব্যবহার করে থাকি, অর্থাৎ বলার ক্ষেত্রে যে সমস্ত বাক্যগুলো ব্যবহার করে থাকি, তার সঙ্গে আমাদের হাত, মাথা, কাঁধ, এগুলো যুক্ত থাকে, অবধারিত ভাবেই যুক্ত থাকে। কারণ দেখো, আমরা কি করি, কোনো কিছু হ্যাঁ বোঝাতে আমরা মাথা নাড়ি, না বোঝাতেও মাথা নাড়ি। বা কাউকে ধরো বলছি যে এদিকে এসো বা এখান থেকে যাও, কিংবা ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করলো যে খেয়েছো, তোমরা যে হ্যাঁ খেয়েছি, তাই না? তো তুমি কি রাগ করে আছো? যে না, আমি রাগ করে নেই। তো এই যে আমরা আমাদের অঙ্গভঙ্গি করছি, অর্থাৎ আমরা আমাদের মাথা, কাঁধ, হাত, এই যে অঙ্গভঙ্গি করে আমরা বাক্যের মধ্যে দিয়ে ব্যবহার করে থাকি অঙ্গভঙ্গিটা। তাছাড়া এই অঙ্গভঙ্গির সাথে স্বর প্রক্ষেপণও করে থাকি আমরা, তাই না? তো এই যে অঙ্গভঙ্গি করে যে আমরা কথা বলি, সেটাকে বলা হয় প্যারা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বা প্রায় ভাষা। তো এই বাংলা ভাষার ক্ষেত্রে বা আমরা যে কথা বলি, সেটার ক্ষেত্রে প্রায় ভাষা বা প্যারা ল্যাঙ্গুয়েজটা খুব পরিমাণে ব্যবহার হয়ে থাকে, তাই না? আমরা বেশিরভাগই তো তোমরা লক্ষ্য করে দেখবে যে আমরা কথা বলার সময় এমনি হাত হাত নেড়ে কথা বলি, কাঁধ নেড়ে কথা বলি, মুখ নেড়ে কথা বলি, তাই না? তো এটা খুব এটা সচরাচর চলতেই থাকে, অঙ্গভঙ্গি করে কথা বলাটা, যাতে আমাদের সামনে যে মানুষটা থাকে বা যার উদ্দেশ্যে যে কথাটা আমরা বলছি, হ্যাঁ, বা বোঝাচ্ছি, সে খুব সহজেই বুঝে যেতে পারে যে আমি কি বলার চেষ্টা করছি, তাই না? আর আরেকটা আছে যেটা হলো স্বর প্রক্ষেপণ। অর্থাৎ আমরা কোনো কথা, সেটা আমরা নানা রকম স্বরে বলতে পারি, তাই না? তো সেক্ষেত্রেও কি হয়, আমাদের সামনের যে মানুষটা থাকে বা যার উদ্দেশ্যে বলি, সে খুব সহজেই বুঝে যায় যে আমি কোন টোনে কথা বলছি বা আমি আসলে কিভাবে বলতে চাইছি, তাই না? দেখবে কখনো আমরা খুব ধীরে ধীরে কথা বলি, কখনো জোরে কথা বলি, কখনো ফিসফিস করে কথা বলি, বা আহ চিৎকার করে কথা বলি। তো এইরকম অনেক রকম ভাবে স্বর পরিবর্তন করে আমরা বিভিন্ন রকম স্বরে আমরা কথাগুলো বলতে পারি, তাই না? কি হয়, যার ফলে আমরা আমাদের মনের ভাবটা এই স্বরের মাধ্যমেও বোঝাতে পারি, যে তারা বুঝতেও পারে।
তাই না? সহজেই বুঝতে পারে। তোমরা দেখবে, তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছো একটা পটলবাবু ফিল্ম স্টার বলে একটা গল্প। মনে আছে কি পটলবাবু ফিল্ম স্টার গল্পটা? বেশ মজার। তো এই যে পটলবাবু ফিল্ম স্টার গল্পে পটলবাবু মাত্র একটাই শব্দে ডায়লগ বলার বা সংলাপ বলার সুযোগ পেয়ে সেই একটা শব্দই সেটাকে নিয়ে সে বারবার সেটাকে বলতে লাগছিল, তাই না? মনে আছে তো যে এই শব্দটা ছিল আহ। এই আহ শব্দটাকে সে বারবার বলছিল, বারবার আওড়াচ্ছিল। তো এই যে সে যে বারবার আওড়ানোর পরে সে একটা খুব ভালো জিনিস আবিষ্কার করে ফেলেছে, একটা নতুন জিনিস যে এই একটা শব্দ দিয়ে কত রকম এর নানান ভাবে বলা যাচ্ছে, বা নানান ভাবে মানুষের মনের অবস্থা প্রকাশ পাচ্ছে, বা এর আবার নানান অর্থ প্রকাশ পাচ্ছে, তাই না? যেমন ধর এই আহ শব্দটাকে যে আহ, কেউ চিমটি কাটলে বা মারলে যে আমরা একটা যে আহ লাগছে এরকম ধরনের একটা আহ বলি। তো এই যে এই চিমটি কাটা বা মারের যে আহটা বললাম, সেই রকম স্বরে কি আমরা ধরো খুব শান্তি পেলাম যে এই ধরো গরমকালে একটু ঠান্ডা সুন্দর একটা ঠান্ডা শরবত খেলাম, খাওয়ার পরে কি আমরা আহ এরকম একটা কি বলছি আহ লাগছে এরকম এরকম ধরনের কি আহ বলি? বলি না। কি বলি যে আহ কি শান্তি, তাই না? তো এই যে চিমটি কাটার আহ আর এই শরবত খেয়ে শান্তি পাওয়ার যে আহ, দুটো কিন্তু আলাদা ভাবে প্রকাশ হচ্ছে, মানে আলাদা স্বরে প্রকাশ হচ্ছে, আবার দেখো আলাদা অর্থও হচ্ছে, তাই না? তো তেমনি আবার আমরা ধরো যখন রেগে যাই যে আহ আহ, এখান থেকে যাও তো তোমরা, এরকম বলি। বা কেউ ধরো বিরক্ত করছে, সেক্ষেত্রেও আমরা একরকম ভাবে হ্যাঁ। তো বা অভিমান করেও আমরা একরকম ভাবে এই যে, তো এই আহ শব্দটাকে নানা ভাবে বলা যায়, তাই না? নানান স্বরে বলা যায়, যেটার নানান অর্থ প্রকাশ পায়। হুম। তো এই যে একটা আহ শব্দ দিয়ে ঠিক কত রকম আহ, ভাব প্রকাশ হচ্ছে, কত রকম অর্থ প্রকাশ হচ্ছে। তো এই যে পটল বাবু এই আশ্চর্য জিনিসটা তিনি যে মানে আবিষ্কার করেছিলেন, তো এটা যে শুধু আহ শব্দের ক্ষেত্রে হয় তা নয়, এটা বাক্যের ক্ষেত্রেও হয়। অর্থাৎ আমরা যে শুধু একটা শব্দ আহ শব্দটাকে দিয়েই যে শুধু নানা রকম ভাবে বলা যায় বা নানা রকম অর্থ প্রকাশ করে তা কিন্তু নয়। এটা একটা বাক্যের ক্ষেত্রেও প্রযোজ্য। তো একটা বাক্যকেও আমরা তাই নানান রকম ভাবে বলতে পারি এবং তার নানান রকম মানুষের মনের অবস্থা প্রকাশ পায়। এছাড়াও এই যে নানা রকম ভাবে বলছি সেটার নানান রকম অর্থ প্রকাশ পায়। হ্যাঁ। তো এই যে আমরা মুখে বলি, তো মুখে বলা বা বলা কথা কথিত ভাষা যেটা, অর্থাৎ আমরা যেটা মুখে বলছি, এই যে আহ আহ এই শব্দটাকে যে আমরা বারবার করে বলছি বা অঙ্গভঙ্গি করে যে সমস্ত কথা বলছি, সেই বলার ক্ষেত্রে যতটা না সুবিধা হয় অন্যের ক্ষেত্রে বোঝার, সেটা কিন্তু লিখিত বা মুদ্রিত ভাষার ক্ষেত্রে হয় না। অর্থাৎ এই যে আমরা কথা বলছি, যে হাত নাড়িয়ে বলছি যে এদিকে এসো, এখানে বসো, এটার ফলে কি হয়, সামনে যে মানুষটা থাকে সে আমাদের কথাটা খুব ভালোভাবে বুঝতে পারছে। হুম। বা কোনো ধরো আমি রাগ করেই বলছি যে আহ এখান থেকে যাও তো, এই যে কথাটা বললাম, তারপরে কি যে যে যার উদ্দেশ্যে বলা, সে আমার কথাটা বুঝতে পারছে যে আমি কিভাবে বলেছি, কথাটা রেগে বলেছি না ভালোবেসে বলেছি নাকি অভিমান করে বলেছি, নিশ্চয়ই বুঝতে পারছি। তো এটা এটা খুব সহজবোধ্য। হুম। যে আমরা সহজেই বুঝতে পারি। কিন্তু এই যে লিখিত ভাষা বা মুদ্রিত ভাষা, মুদ্রিত মানে ছাপা টাপা এরকম কিছু, তো যে লিখিত ভাষা বা মুদ্রিত ভাষার ক্ষেত্রে সেই আমরা অঙ্গভঙ্গি বা স্বর প্রক্ষেপণ এই সমস্ত কিছু আমরা দেখতে পাই না। ফলে এর ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয়। অর্থাৎ সেটা শুধুমাত্র এই ধরো কোনো গল্প পড়ে বোঝার ক্ষেত্রে সেই গল্পের কিছু নির্দিষ্ট চিহ্ন, অর্থাৎ ধরো কমা, দাঁড়ি, জিজ্ঞাসা চিহ্ন, এই ধরনের কিছু প্রশ্ন, সরি এই ধরনের কিছু চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারি যে কি বলতে চাইছেন লেখক বা কবি। আবার কি হয়, কখনো কখনো আমাদেরকে অনুমান করে নিতে হয়, তাই না?
যে লেখক কি বলতে চাইছেন, বা সেই একটা লাইন, সেটা যদি লেখক সেটাকে যদি ব্যাখ্যা করে বলেন তবে আমরা বুঝতে পারবো। তো এক্ষেত্রে কি হয় যে লিখিত ভাষা বা মুদ্রিত ভাষার ক্ষেত্রে এটা বোঝা একটু কঠিন হয়ে দাঁড়ায় বলা কথার থেকে, তাই না? তো সেই রকম বাক্য শিখবো আমরা, যেগুলো শুধু বলার ক্ষেত্রে নয়, যেগুলো লিখিত বা লেখার ক্ষেত্রেও যেগুলো সুবিধে হবে আমাদের বুঝতে বা লিখতে। হ্যাঁ, তো সেই সেই রকম বাক্য, অর্থাৎ এই অর্থগত বা ভাব প্রকাশ হয় সেই রকম বাক্য সম্পর্কে আমরা শিখবো। তো এই যে পাঠ্যসূচি আমরা পড়ছি, অর্থাৎ এই বাক্যের ভাব ও রূপান্তর, এই অধ্যায়টা যেটা আমরা পড়ছি, এর ফলে আমরা অনেক কিছু জিনিস শিখতে পারবো, অনেক কিছু আয়ত্ত করতে পারবো। তার মধ্যে যেমন এই যে বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ, সেটার সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। যে গঠনগত সম্পর্কে যেমন আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছিলাম, সেই রকম এই এখন তোমরা অর্থগত ভাবে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলোও শিখতে পারবো। তারপর বাক্যের শ্রেণী শনাক্ত করতে পারবো, মানে ধরো একটা বাক্য দেওয়া রয়েছে, সেটা কোন ধরনের বাক্য, কোন শ্রেণীর বাক্য, সেটা আমরা আহ আহ, চিনতে পারবো বা বুঝতে সুবিধা হবে। এছাড়াও বাক্যটাকে বিশ্লেষণ করতে পারবো। ধরো একটা বাক্য দেওয়া রইলো, সেটাকে ধরো অন্য একটা শ্রেণী বললো যে সেই শ্রেণীতে বিশ্লেষণ করো। তো এটা পড়ার পরে সেই শ্রেণীতে আমরা বিশ্লেষণও করতে পারবো। এছাড়াও এই অর্থকে এই এই একই অর্থের বাক্যকে আমরা নানা রকম ভাবে নিজেরা লিখে প্রকাশ করতে পারবো। হ্যাঁ, এগুলো শিখবো এখন আমরা। তো এগুলি হলো বাক্যের অর্থগত প্রকারভেদ। হ্যাঁ, তো এই বাক্যের অর্থগত প্রকারভেদ ছাড়াও আমরা আরো একটা জিনিস পড়বো, যেটা জরুরি। তোমরা ষষ্ঠ শ্রেণীতে গঠনগত, মানে বাক্যের গঠনগত ভাগ সম্পর্কে যখন পড়েছিলে, তখন এই হ্যাঁ বাচক না বাচক, অর্থাৎ অস্তর্থক ও নঅর্থক বাক্য সম্পর্কেও পড়েছিলে, মনে আছে কি? তো এই অস্তর্থক নঅর্থক, অস্তর্থক মানে হ্যাঁ বাচক, নঅর্থক মানে না বাচক, তাই তো? তো এই অত্যর্থক নমর্থক বাক্য গঠনগত বাক্যের সম্পর্কেও যখন যেমন জরুরি ছিল, এখানে অর্থভিত্তিক প্রকারভেদ, অর্থাৎ বাক্যের অর্থগত প্রকারভেদের ক্ষেত্রেও এটা অত্যন্ত জরুরি। এখানেও অস্তর্থক ও নমর্থক বাক্য এই অর্থভিত্তিক প্রকারভেদ গুলির সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িয়ে রয়েছে। তো এই অস্তর্থক নমর্থক বাক্য বাদে যে অর্থগত ভাবে চারটি ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো হলো এক নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আবেগসূচক বাক্য আর অনুজ্ঞাবাচক বাক্য। এই চারটি ভাগ সম্পর্কে আমরা শিখবো। তো তার আগে যেটা সব থেকে জরুরি আরো এদের সাথে, সেটা হলো অস্তর্থক ও নমর্থক বাক্য। তো এখন আমরা অস্তর্থক ও নমর্থক বাক্য সম্পর্কে একটু জেনে নেব। তো এই অস্তর্থক বাক্য বা হ্যাঁবাচক বাক্য কাকে বলবো? না, হ্যাঁবাচক বাক্যের গঠন সদর্থক বা হ্যাঁ জাতীয় হয়। সেটা আমরা বুঝে নেবো যে এটা অস্তর্থক বাক্য। যে তার গঠন, বাক্যের গঠন এবং বাক্যের অর্থ দুটোই হ্যাঁ জাতীয় হবে। হ্যাঁ, অর্থাৎ সদর্থক, সদর্থক মানে হ্যাঁ জাতীয়, এরকমটা বুঝি। তো বাক্যের গঠন ও অর্থ দুটোই হ্যাঁ জাতীয় হবে। তেমনি দেখবো যে একটা বাক্যের মধ্যে একটি স্বীকৃতির ভাব থাকে। যেমন দেখো, এখানে উদাহরণ দিয়েছি যে আমি খেলতে ভালোবাসি। এই বাক্যটা গঠনের ক্ষেত্রেও দেখো একটা স্বীকৃতির ভাব থাকে, অর্থাৎ মানে হ্যাঁ জাতীয় ভাব রয়েছে, তাই না? আমি খেলতে ভালোবাসি, স্বীকৃতি লাভ, মানে স্বীকৃতি ভাব প্রকাশ পাচ্ছে। আর নমর্থক বা নাবাচক বাক্য কাকে বলবো? যে যে বাক্যে গঠন এবং অর্থগত দিক থেকে এটা অস্বীকৃতির ব্যঞ্জনা কাজ করে, তাই না? তো সেটাই হলো নমর্থক বা নাবাচক। হ্যাঁবাচক, অস্তর্থক মানে হ্যাঁবাচক হবে, মানে হ্যাঁ জাতীয় হবে বাক্যের গঠন এবং অর্থ। নমর্থক তাই সেম একই রকম, যে এর গঠনগত আর অর্থগত দিক থেকে না জাতীয় হবে। অস্তর্থক বা হ্যাঁবাচক হলে হ্যাঁ, নমর্থক বা নাবাচক হলে না জাতীয়। যেমন আমি খেলতে ভালোবাসি না, এখানে তারা একটা না বোধক কাজ করছে, না জাতীয়। তো একটা অস্বীকৃতি ব্যঞ্জনা কাজ করছে, তো এটা তাই জন্য এটা নমর্থক বাক্য। এই নমর্থক বাক্য, অর্থাৎ নেতিবাচক বা না জাতীয় বাক্য, সেটার ক্ষেত্রে আবার কি হয়,
অর্থাৎ আমরা বাংলা ভাষায় যে একটা বাক্যকে নেতিবাচক বা না জাতীয় বাক্যতে যখন রূপান্তরিত করি বা না জাতীয় বাক্য একটা দেখি বা পড়ি, সেক্ষেত্রে দুটো শব্দ অর্থাৎ নঅর্থক বাক্যের ক্ষেত্রে দুটো শব্দ খুব প্রধান ভূমিকা নেয়। সেটা একটা হলো না, একটা হলো নয়, এই শব্দ দুটি। তো না আর নয় কিভাবে বাক্যে প্রধান ভূমিকা হয়ে দাঁড়াচ্ছে এদের, সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই না শব্দটা কিভাবে ব্যবহার হয়? না দেখো, না শব্দটির ব্যবহার অনেকটা ক্রিয়া বিশেষণের মতো। হ্যাঁ, ক্রিয়া বিশেষণ। অর্থাৎ এই ক্রিয়া বিশেষণটা কি? ক্রিয়া মানে কি? যে যে শব্দটা কাজ করা বোঝায় সেটা ক্রিয়া বুঝি আমরা। বিশেষণ, বিশেষণ কি? যে দোষ গুণ এগুলোকে বিচার করে বা নির্ণয় করে, সেটা হলো বিশেষণ। তো এখানে দুটো একসাথে আছে দেখো। বিশেষণ কি হয়? বিশেষের সাথেই হয়। এখানে ক্রিয়া বিশেষণ, যে কি বলছে, না শব্দটির ব্যবহার অনেকটা ক্রিয়া বিশেষণের মতো। ক্রিয়া বিশেষণের মতো অর্থাৎ দেখো, বিশেষণ কি? দোষ গুণ বিচার করে। তো কার দোষ গুণ বিচার করছে? এখানে ক্রিয়ার দোষ গুণ বিচার করছে। অর্থাৎ যেমন আমি উদাহরণ দিচ্ছি একটা, যে যাব না। যাব না, এই না শব্দটা, এই যাব, যাব যেটা ক্রিয়া, সেটার বিশেষণ হিসাবে এই নাটা ব্যবহার করছে। অর্থাৎ এই না শব্দটা যাব অর্থাৎ এই ক্রিয়াটির দোষ গুণ যেন বিচার করছে। যে নাটা বসানোর পরেই আমরা বুঝতে পারছি যে সে যাবে না বা যাচ্ছে না, তাই না? তো তাহলে এখানে কি দেখছি, যে না শব্দটার ব্যবহার অনেকটা সেই জন্য তাই বলা হয় ক্রিয়া বিশেষণের মতো। হ্যাঁ, তো এরকম শব্দ অনেক আছে আমরা দেখি বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণে। যাব না, খাবো না, করবো না, দেখবো না, এরকম অজস্র উদাহরণ আমরা পেয়ে যাব, তাই না? এক্ষেত্রে সেই জন্য এই নাটাকে ক্রিয়া বিশেষণের মতো বলা হয়। এছাড়া না শব্দটা সাধারণত অসমাপিকা ক্রিয়ার আগে বসে আর সমাপিকা ক্রিয়ার পরে বসে। তো এই সমাপিকা অসমাপিকা ক্রিয়া কি জানো কি? তোমরা বলতে পারবে? আচ্ছা, আমি বলছি। সমাপিকা ক্রিয়া যে ক্রিয়া হলো বাক্যটাকে সম্পূর্ণ করে, পরিপূর্ণ করে। হুম, গঠনগত বলো বা অর্থগত বলো, যে বাক্যটাকে পরিপূর্ণ করে, সেটাই হলো সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া যেটা বাক্যটাকে পরিপূর্ণ করে না, হ্যাঁ, বা অর্থগত দিক থেকেও পরিপূর্ণ করে না, সেটা হলো অসমাপিকা ক্রিয়া। এখানে এই না শব্দটা কোথায় বসছে? না অসমাপিকা ক্রিয়ার আগে বসছে আর সমাপিকা ক্রিয়ার পরে বসছে। যেমন দেখো, যে একটা উদাহরণ দিই, যে না, না বলে যেও না, না বলে যেও না। তুমি দেখো এই নাটাকে যদি বাদ দিই, যে বলে যেও না। হুম, তো এই বলে যেও নাটা কি হচ্ছে? এটা কি সম্পূর্ণ করছে, পরিপূর্ণ করছে? কে বলে যাবে না, কাকে বলে যাবে না, এরকম কতগুলো কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে, মানে প্রশ্ন থেকে যাচ্ছে। তো তারপর কি মনে হচ্ছে? এটা পরিপূর্ণ হচ্ছে না। তো তাহলে এটা কি? এটা অসমাপিকা ক্রিয়ার কাজ করছে। তো না, বলে যেও না, তো এর আগেই দেখো না শব্দটা বসবে। দেখো, না বলে যেও না, এই বলে, বলে, বলে কি? এটা এটা একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে বলে শব্দটা, অর্থাৎ এই ক্রিয়াটা। তো তার আগে বসছে, দেখো নাটা তাই তার আগে বসছে, যে না বলে যেও না হয়েছে। আবার আরেকটা কি দেখি, যে এটা সমাপিকা ক্রিয়ার পরে বসে। সমাপিকা ক্রিয়া কি? যেটা, যে ক্রিয়া বাক্যটাকে সম্পূর্ণ করে বা পরিপূর্ণ করে। তো এই যে যেমন ধরো, উম আমি খেলতে যাব, আমি খেলতে যাব, এই খেলতে যাব, এটা যাব, এটা কি হচ্ছে? এটা একটা বাক্যটাকে পরিপূর্ণ করছে, এর অর্থ সম্পূর্ণ হচ্ছে, তাই না? তো এটা কি সমাপিকা হচ্ছে। তো এই যে এখানে কি হবে সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে? না, না শব্দটা সমাপিকা ক্রিয়ার পরে বসবে। তাহলে কিভাবে বসবে? না, তুমি দেখো, তাহলে আমি খেলতে যাব না, এখানে দেখো যাবর পরেই না বসছে, তো সমাপিকা ক্রিয়ার পরে না বসছে। তোমরা ধরো বলতেই পারো যে কেন এখানে সমাপিকা ক্রিয়ার
আগে আমি না বসাবো। তাহলে কেমন হচ্ছে দেখো বিষয়টা, যে আমি খেলতে না যাব, এটা কি একটা বাক্য হলো? তোমাদের কি মনে হয়? হচ্ছে না। তাই নিয়ম অনুযায়ী না শব্দটা সমাপিকা ক্রিয়ার পরে বসলেই বেশি ভালো, বা শুনতেও ঠিকঠাক লাগে এবং অর্থগতও ঠিকঠাক, তাই না? তো কি শিখলাম, যে না শব্দটা সাধারণত অসমাপিকা ক্রিয়ার আগে বসে আর সমাপিকা ক্রিয়ার পরে বসে। কিন্তু প্রাচীন বাংলায় যে মধ্যযুগের, আদি মধ্যযুগের যে ধরো শ্রীকৃষ্ণ কীর্তন টীর্তন, এই সময় কিন্তু সমাপিকা ক্রিয়ার আগেই বসতো না। হুম। আর এখন সেটা সমাপিকা ক্রিয়ার পরে বসছে না শব্দটা। তো বুঝতেই পারছো যে কতটা বিবর্তন হয়েছে বাংলা ব্যাকরণের বা বাংলা ভাষার। এগুলো বিবর্তনের ফলেই এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন বাংলায় সমাপিকা ক্রিয়ার আগে বসতো, এখন সমাপিকা ক্রিয়ার পরে বসে, তাই না? আচ্ছা, আর কি দেখি, এই না শব্দটার অতীতকালবোধক রূপ আছে, যেটা বাক্যে নানাভাবে ব্যবহার হয়। নানাভাবে বলতে, এই না শব্দটার অতীতকালবোধক রূপ হলে সেখানে না শব্দটা পরিবর্তন হয়ে নি হয়। কি হয়? নি শব্দ বসে। অর্থাৎ আমি উদাহরণ দিয়ে বলছি, যে যেমন দেখো, আমি খাইনি বা আমি যাইনি, খাইনি, যাইনি, করিনি। এক্ষেত্রে কি, আমি খাইনি মানে কি, সেটা অতীত হয়ে যাচ্ছে, তাই না? আমি বর্তমানে খাচ্ছি, এরকম তো বলা হয়নি যে খাইনি মানে আমি আগে খাইনি, অতীত। সেখানে দেখো, খাই না, সেখানে নাটা হচ্ছে না, কিন্তু সেই নাটা পরিবর্তন হয়ে নি বসছে, তারপরে একটা সুন্দর শব্দ তৈরি হচ্ছে যে খাইনি। হুম? যাইনি, যাইনি সেটাও আমি আগের কথা বলছে বা অতীতের কথা বোঝাচ্ছে, তাই এখানে নাটা পরিবর্তন হয়ে নি হচ্ছে, যাইনি। হুম? তাছাড়া এই না শব্দটার যেমন অতীতকালবোধক রূপ হলে তখন নি হয়, তেমনি আর একটা ক্ষেত্রে সেটা নি হয় না, সেটা নাই বসে। আহ যেটা হলো, যে বাক্যটার হ্যাঁ বা না বাচক উত্তর হয়, বা শুধুই হ্যাঁ বা না দিয়ে উত্তর হয় প্রশ্নের বা বাক্যের, সেক্ষেত্রে অতীতকালবোধক হলেও সেটা না হয়। হ্যাঁ, সেটার পরিবর্তন হয়ে নি হয় না। যেমন ধরো, তোমাদেরকে বা তোমাদের কাউকে জিজ্ঞেস করছি যে তুমি কি ছোটবেলায় খুব দুষ্টু ছিলে? তো তুমি কি বলবে? যে না, তাই না? কিন্তু এটা দেখো অতীতকাল, তুমি ছোটবেলায়, তোমার ছোটবেলাটা কি তোমার অতীত? তো এটা অতীতকাল বোধক হচ্ছে, সেক্ষেত্রে কি হওয়া দরকার? নি হওয়া দরকার, কিন্তু নয়। এক্ষেত্রে হ্যাঁ বা না দিয়েই উত্তর হচ্ছে কেবল। তুমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কি ছোটবেলায় দুষ্টু ছিলে, এক্ষেত্রে কি অন্য কোনো উত্তর হতে পারে? হ্যাঁ বা না দিয়েই উত্তর হবে। তো এই হ্যাঁ বা না দিয়েই যখন উত্তর হয়, কেবল সেই সময়ই নাটা নাই থেকে যায়, নিতে পরিবর্তন হয় না। তো সেই জন্য এখানে অতীতকালবোধক হয়েও এখানে না শব্দটাই বসছে। হুম। তাহলে এই গেল না শব্দ, যেটা বাংলা ব্যাকরণে বিভিন্ন শব্দের বা বাক্যের কোথায় কিভাবে ব্যবহার হয় সেটা তোমরা শিখলে। এবার আসছে নয় শব্দটা। নয় শব্দটা কিভাবে ব্যবহার হয়? না, নয় শব্দটা একটু আলাদা রকম ভাবে ব্যবহার হয়, বা একটু একটু ভিন্ন রকম হয়। এই নয় শব্দটা মূলত নাম পদের পরে বসে। হ্যাঁ, যেমন যে ধরো, এটা তোমার কাজ নয়, এখানে নয় শব্দটা কি হচ্ছে, নামপদের পরে বসছে। হ্যাঁ, তোমার, তারপর একটা কাজ, তারপর আসছে নয়, শেষে নয় বসছে। হুম। আবার আমরা দেখবো কিছু কিছু বাক্যের ক্ষেত্রে আহ তা নয়, এমন নয়, এই ধরনের শব্দগুলো বসিয়ে বাক্যটাকে জটিল করে দেওয়া হয় বা জটিল রূপ দেওয়া হয়। এই যে এমন নয় বা তা নয়, এই এই দিয়ে একটা উদাহরণ দিই, যে যেমন ধরো বললে যে এমন নয় যে আমি যাব। এমন নয় যে আমি যাব, এখানে কি হচ্ছে, আহ আগেই বসছে নয় শব্দটা, আগে বসছে, যাবর আগে বসে যাচ্ছে নয়। তো এখানে কি মনে হচ্ছে, যে এমন নয় যে আমি যাব, তার মানে কি, আমি যাব না, তাই না? এক্ষেত্রে না বাচক বা নেতিবাচক বা নঅর্থকই বোঝাচ্ছে, তাই না?
যেমন নয় যে আমি যাব, তার মানে আমি যাব না। তারপর ধরো যে আমি যাব না তা নয়, আমি যাব না তা নয়। এখানে দেখো, আমি যাব না তা নয় মানে কি আসছে, যে তার মানে আমি যাব, তাই না? তাই বুঝি তো আমরা সাধারণত। তো এখানে আমি যাব না একটা, তা নয় দুটো। কিন্তু এখানে না নয় দুটোই নেতিবাচক শব্দ বসছে, তাই তো? দুটোই নঅর্থক শব্দ বসছে। তো এই দুটো নঅর্থক শব্দ একটা বাক্যে বসার পরে কি হয়ে যাচ্ছে, গোটা বাক্যের অর্থ সদর্থক হয়ে যাচ্ছে বা হ্যাঁবাচক হয়ে যাচ্ছে, তাই না? যে এমন নয় যে আমি যাব না তা নয়, তাই না? আমি যাব না তা নয়, তার মানে আমি যাব, দেখো সদর্থক হয়ে যাচ্ছে। হুম, তো তাহলে এই নয় নাটা একরকম শিখলে, নয়টা আরেক রকম শিখলে। তো শিখলাম আমরা নঙর্থক বাক্য। এই সদর্থক নঙর্থক যেটা গঠনগতের ক্ষেত্রেও জরুরি ছিল, এবং এই সদর্থক নঙর্থক যেটা অর্থগত দিকেও কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এই নঙর্থকের না নয় কোথায় কোথায় বসে, কিভাবে বসে, সেটা আমরা এখন শিখলাম। এরপরে এবার অর্থগত দিক থেকে যে ভাগগুলো, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো বাক্যের অর্থগত প্রকারভেদ সম্পর্কে আমরা কয়টা ভাগ পড়বো বলেছি? 4টি ভাগ। যে নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, বিস্ময়সূচক বাক্য আর অনুজ্ঞাবাচক বাক্য, তাই তো? তার প্রথম ভাগ অর্থাৎ নির্দেশক বাক্য সম্পর্কে এখন আমরা জানব। নির্দেশক, এই শব্দটা শুনে তোমাদের কি মনে হচ্ছে? যে ওটা নির্দিষ্ট বা নির্দেশ করে কিছু বলছে, তাই না? তো এই নির্দেশক বাক্য অর্থাৎ যে বাক্যে কোনো ঘটনা বা কোনো ভাবের বর্ণনা করা হয় বা বিবৃতি দেওয়া হয়, সেটাকে নির্দেশক বাক্য বলে। এই যে বিবৃতি দেওয়া হয়, তো সেই জন্য, বা বর্ণনা দেওয়া হয়, সেই জন্য নির্দেশক বাক্যকে কখনো কখনো বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্যও বলা হয়ে থাকে। হুম, তো যেমন ধরো, তারা আজকে স্কুলে আসবে, তারা আজকে স্কুলে আসবে, এই তারা অর্থাৎ তাদের সম্পর্কে একটা বিবৃতি দেওয়া হচ্ছে বা একটা বর্ণনা দেওয়া হচ্ছে, তাই না? তো এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে, যে এটা একটা নির্দেশক বাক্য, তাই না? যেমন দেখো, এখানে ছবি দেওয়া আছে যে একটি লোক আরেকজনকে বলছেন যে গল্পটি অসাধারণ ছিল। কি, গল্পটা সম্পর্কে একটা সাধারণ বিবৃতি দিল বা একটা বর্ণনা করলো গল্পটা কেমন ছিল, তাই না? তো এটা, তাই এটা একটা নির্দেশক বাক্য হয়ে গেল। আবার কখনো কখনো আমরা দেখি যে ধরো, এই যে বললাম যে তারা আজকে স্কুলে আসবে, আবার আমি যদি বলি তারা আজকে স্কুলে আসবে না, তাহলে এটা কি হয়ে যাবে? এটাও নির্দেশক বাক্যই হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে নির্দেশক বাক্য হ্যাঁবাচক অর্থাৎ সদর্থক হতে পারে, আবার নঅর্থক হতে পারে। যে তারা আজকে স্কুলে আসবে, এটা কি, এটা স্বীকৃতি ব্যঞ্জক কাজ করছে যে আসবে, হ্যাঁবাচক। আবার তারা আজকে স্কুলে আসবে না, এখানে কি অস্বীকৃতি বোঝা যাচ্ছে বা না জাতীয় কথা হচ্ছে, তাহলে এটা কি, এটা নঅর্থক নির্দেশক বাক্য হচ্ছে। তাহলে নির্দেশক বাক্য কয় প্রকার? নির্দেশক বাক্যকেও আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো অস্তর্থক বা সদর্থক নির্দেশক বাক্য, আর একটা হলো নঙর্থক নির্দেশক বাক্য। তো যে বাক্যে কোনো ঘটনা বা ভাবের বিবৃতি থেকেই বাক্যটা প্রতিষ্ঠিত হয়, সেটা হলো অস্তর্থক বা সদর্থক নির্দেশক বাক্য। যেমন ধরো, উম, আমি কাল ঘুরতে যাব। হুম, আমি কাল ঘুরতে যাব, এটা আমার সম্পর্কে আমি একটা বিবৃতি দিলাম, এবং এখানে কি হচ্ছে, একটা স্বীকৃতির কাজ করছে যে যাব, হ্যাঁ, হ্যাঁ জাতীয় বোঝাচ্ছে। তো তাহলে এটা কি হয়ে যাবে, এটা সদর্থক নির্দেশক বাক্য হলো। আবার আমি যদি বলি যে যে মুভিটা ভালো ছিল না, যে মুভিটা ভালো ছিল না, তো এখানে কি হচ্ছে, এখানে এটা না বোঝাচ্ছে। তো তাহলে এটা নঅর্থক নির্দেশক বাক্য হবে। তো নঅর্থক নির্দেশক বাক্য তাহলে কাকে বলবো? যে যে কোনো বাক্যে, যে বাক্যে কোনো ঘটনা বা ভাবের বিবৃতি অস্বীকৃত বোঝায় বা অস্বীকৃত হয়, সেটাকে নঅর্থক নির্দেশক বাক্য বলবো। যে
মুভিটা ভালো ছিল না, এখানে কি হচ্ছে, অস্বীকৃত ব্যঞ্জনা কাজ করছে, তাই তো, যে না জাতীয় হচ্ছে, তাই এটা নঅর্থক। আর এটা যেহেতু বিবৃতি করা হচ্ছে বাক্যে, তাই এটা নির্দেশক, তাই এটাকে বলা হবে নঅর্থক নির্দেশক বাক্য। বুঝতে পেরেছো? এই যে এখানে উদাহরণ, আমি এখানে বসতে আসিনি, আমি এখানে বসতে আসিনি, হুম, এটা কি হচ্ছে, এটা নঅর্থক বোঝাচ্ছে যে সেখানে বসতে আসেনি, তাই না? বলছে সে কাল আমাদের বাড়িতে আসবে, এমনি নর্মালি বলছি আমি যে কাল আমাদের বাড়িতে আসবে, এখানে হ্যাঁ বোঝাচ্ছে, তাই এটা সদর্থক নির্দেশক বাক্য হচ্ছে। বুঝতে পেরেছো? এবার ২ নম্বর, যেটা হলো প্রশ্নবোধক বাক্য। হুম, প্রশ্নবোধক বাক্য শুনে কি মনে হচ্ছে, যে প্রশ্নসূচক, প্রশ্ন করা হয় বাক্যে, তাই না? খুবই সহজ। তো প্রশ্নবোধক বাক্য কাকে বলবো? যে যে বাক্যে কোনো ভাব, বিষয় বা ঘটনা সম্পর্কে কোনো একটি জিজ্ঞাসার ভাব প্রধান হয়ে ওঠে, তাকে প্রশ্নবোধক বাক্য বলে। বা যেখানে প্রশ্ন করা হয়, হ্যাঁ, প্রশ্নটা অবশ্যই থাকে। তো প্রশ্নের মাধ্যমে বাক্যটা প্রকাশ হয় বা ভাবটা প্রকাশ হয়। হুম, তো যাই হোক, তো যেমন ধরো আহ যদি জিজ্ঞেস করি যে তুমি খেয়েছো, এটা কি হচ্ছে, জিজ্ঞাসা করা বোঝাচ্ছে, প্রশ্ন করা বোঝাচ্ছে। সেক্ষেত্রে কি বলবে, যে হ্যাঁ বা না, যা হোক বলবে। আবার ধরো আমি বললাম যে আহ টিভিটা বন্ধ করনি কেন, টিভিটা বন্ধ করনি কেন, বা দরজা খুলছিলে না কেন, এই এখানে এগুলোর ক্ষেত্রে কি মনে হচ্ছে, যে একটা না বাচক আসছে, না জাতীয় আসছে। তো তাহলে দেখবো এই প্রশ্নবোধক বাক্য নির্দেশক বাক্যের মতো হ্যাঁ বা না বাচকই হয়। হ্যাঁ, যে একটা হ্যাঁ জাতীয় প্রশ্নবোধক বাক্য হয়, একটা না নঅর্থক বা না জাতীয় প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, আবার এই হ্যাঁ বা না ছাড়াও এর আরো একটু আলোচনার বিষয় আছে, অর্থাৎ আরো ভাগ আছে। সেগুলো হলো, এর আরো দুটো বিশিষ্ট ধরন আছে প্রশ্ন করার। একটা হলো ক প্রশ্ন বা ডব্লিউএইচ কোশ্চেন। ক প্রশ্ন, যেটাকে ইংলিশে বলা হয় ডব্লিউএইচ কোশ্চেন। আর একটা হলো হ্যাঁ বা না প্রশ্ন। হ্যাঁ, তো এই ক প্রশ্নটা কি, যে কবে, কোথায়, কখন, কেন, এইগুলো দিয়ে প্রশ্ন করা হয়, আর এগুলো সব ক দিয়ে শুরু হয়, তাই এই প্রশ্নগুলোকে বলা হয় ক প্রশ্ন। যেটা ইংলিশে ডব্লিউএইচ কোশ্চেন বলে, অর্থাৎ দেখবে হোয়াট, হোয়েন, হুইচ, হুম, হ্যাঁ, এই হোয়াই, এইগুলো সব দেখবে ডব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য এগুলোকে ইংলিশে ডব্লিউএইচ কোশ্চেন্স বলে। ওকে, আচ্ছা। তো এই ক প্রশ্ন বা ডব্লিউএইচ কোশ্চেন্স এর অনেক অনেক ভাগ আছে, অনেক রকম ভাবে বলা যায় এগুলো। যেমন দেখো, এর মধ্যে দুটো ভাগ আছে, যেটা একটা আহ প্রশ্ন করছি আমি, সেটার অনেক বড় উত্তর হতে পারে, বা একটা অনেক ছোট উত্তর হতে পারে, বা তার মধ্যেও হ্যাঁ বা না উত্তর হতে পারে। আবার এর মধ্যে সদর্থক নঙর্থকও রয়েছে। অর্থাৎ আমি আমি বলছি, যেমন ধরো আমি বলছি তোমাদেরকে যে আহ তোমাদের কাছে কয়টি করে পেন আছে। হুম, এখানে তোমরা কি বলবে, তোমাদের কাছে যে কয়টি পেন আছে সেগুলো বলবে, তাই তো? তো এটা কি, এটা একটা স্বীকৃতি ব্যঞ্জনা কাজ করছে, যে কয়টি করে পেন আছে, এখানে একটা হ্যাঁ জাতীয় ভাব কাজ করছে। তো এখানে কি হবে, এর ফলে এর উত্তরটাও হ্যাঁ বাচক হবে, যে 5টি বা 7টি বা 2টি পেন আছে। ক্ষেত্রে না হওয়ার কোনো কারণ নেই। বা আমি ধরো তোমাদেরকে বললাম যে আহ, তোমরা কি আহ, যে তোমরা কাল কোথায় যাবে, কাল কোথায় যাবে, এটাও কি, এটা প্রশ্ন তৈরির গঠনটাও দেখো একটা অস্তর্থক, যে কোথায় যাবে, এখানে এখানে কোনো না আসছে না। তো এর ফলে এর উত্তরটাও দেখো অস্তর্থক হবে বা হ্যাঁ জাতীয় হবে, যে তোমরা কোথায় যাবে সেটার কথা ধরো বললে, যে সায়েন্স সিটি যাবে। হুম, তো এখানে কি দেখছো, যে এখানে প্রশ্নটাও হচ্ছে অস্তর্থক বা সদর্থক, উত্তরটাও হচ্ছে সদর্থক। এবারে ধরো আমি তোমাদেরকে বললাম যে আহ, তোমরা কি আহ চকলেট খাও না, তোমরা কি চকলেট খাও না, এই যে আহ, শেষে দেখো না আসছে,
তো এটা আমি কখন জিজ্ঞেস করব? যে ধরো তোমরা খাও না, সেজন্যই ধরো এরকম একটা প্রশ্ন করা হয়, তো যে তোমরা কি চকলেট খাও না, তা তুমি কি বলবে যে না? এখানে দেখো, প্রশ্ন করার অর্থাৎ এই বাক্যটার গঠনটাই না হচ্ছে বা একটা অস্বীকৃতির ব্যঞ্জন কাজ করছে, তাই না? যে একটা শেষে না আছে, তার ফলে কি এর এর উত্তরটাও সেই সেই কারণে নমর্থক হবে। তাহলে কি বুঝলাম? যে এই ক প্রশ্ন, মানে প্রশ্নবোধক বাক্যের ক প্রশ্নটা যদি এরকম ধরনের প্রশ্ন, যেটা যেটার যে বাক্যের গঠনটাও যদি সদর্থক হয়, অর্থাৎ সেই প্রশ্নবোধক বাক্যের গঠনটা যদি সদর্থক হয়, তাহলে তার উত্তরটাও হবে সদর্থক। এবং প্রশ্নবোধক বাক্যের প্রশ্নটা যদি নমর্থক হয়, তাহলে তার উত্তরটাও হবে নমর্থক বাক্য হবে। ঠিক আছে? এরপর আসছে হ্যাঁ বা না প্রশ্ন। আবার এই এই হ্যাঁ বা না প্রশ্নে এখানে কি হয়, এখানে শুধুমাত্র উত্তর, মানে এর বৈশিষ্ট্যই এটাই এরকম যে এর উত্তর শুধুমাত্র হ্যাঁ অথবা না হবে। হ্যাঁ, ধরো আমি তোমাদেরকে ধরো প্রশ্ন করলাম যে কি খাবে, হুম, বা কোথায় যাবে, তখন কি হবে? এর উত্তর তোমরা অজস্র দিতে পারবে, যে কি খাবে, বিরিয়ানি, চকলেট, ফুচকা, ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক নাম বলতে পারবে, তাই না? এবার যদি আমি তোমাদেরকে বলি যে খাবে কি, কি হচ্ছে? কথাটাই পাল্টে যাচ্ছে, বা উত্তরটার ধরনও পাল্টে যাচ্ছে, তাই না? তখন কি হবে? হ্যাঁ বা না দিয়েই বলবে, তাই না? যে খাবে কি, তখন হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এটাই হ্যাঁ বা না বচন। তাহলে যে কি খাবে, এটা কি হয়ে যাচ্ছে? ক প্রশ্ন, তাই না? ক জাতীয় প্রশ্ন হয়ে যাচ্ছে, যে ওখানে তো সব ক প্রশ্ন মানে কি, সব ক দিয়েই থাকবে শুরু, এই যে কোথায়, কখন, কবে, কেমন, এগুলো। তো কি খাবে, কিটাও কি ক প্রশ্নের মধ্যেই পড়ছে। তো এখানে দেখো এই কি, যে সর্বনাম বাচক যে শব্দ, যেটা কি, এটা দেখো ক্রিয়ার আগে বসছে। হুম, তো তাহলে মনে রাখবে যে এই ক প্রশ্নের যে কি, সর্বনামবাচক যে শব্দ কি, তো সবসময় ক্রিয়ার আগে বসে। হুম, এর ফলে কি হয়, এই আগে কি হলে, মানে ক্রিয়ার আগে যদি কি বসে, তাহলে কি দেখবে যে এর উত্তর অসংখ্য হতে পারে, অজস্র হতে পারে, তাই না? এবার হ্যাঁ বা না প্রশ্ন, এখানে কি হয়, যে এর উত্তর শুধুমাত্র হ্যাঁ অথবা না হতে পারে। হুম, আর এখানেই কি হয়, যে ওই অব্যয় অর্থাৎ কি, কয় হর্ষে কি যে অব্যয়টা, সেটা কি হয় না, ক্রিয়ার পরে বসে সব সময়। ঠিক আছে? এই যে এখানে উদাহরণ দিয়েছি যে তুমি যাবে কি, তুমি যাবে কি, যে আহ, আহ, কি, হ্যাঁ অথবা না বলতে পারবে। তো এই কিটা দেখো ক্রিয়ার পরে বসছে, তাই না? যাবের পরে কিটা বসছে। হুম, এবং আরো দেখবে যে এই জাতীয় প্রশ্নের উত্তর সবসময় সদর্থকও হবে এমনটা নয়, বা নঙর্থক হবে এমনটা নয়। সদর্থক নঙর্থক দুইই হতে পারে, তাই না? বলা যায় না। যে আমি যদি প্রশ্ন করি, এই যে যেমন এখানে উদাহরণ দিয়ে আছে যে তুমি যাবে কি, তো তার উত্তর হ্যাঁও হতে পারে, আবার নাও হতে পারে, অর্থাৎ অস্তর্থকও হতে পারে, আবার নঙর্থকও হতে পারে, তাই না? তো তাহলে এই হ্যাঁ বা না প্রশ্ন এক্ষেত্রে কি হয়, সদর্থকও হতে পারে, আবার নঙর্থকও হতে পারে। ক প্রশ্নে কি হয় না, প্রশ্ন যদি সদর্থক হয়, উত্তরও সদর্থক হবে। প্রশ্নের গঠন যদি নঙর্থক হয়, তাহলে উত্তরও নঙর্থক হবে। এটা হলো এই ক প্রশ্ন আর হ্যাঁ বা না প্রশ্নের, এটা হলো ওর পার্থক্য, এই দুটো পার্থক্য রয়েছে। হ্যাঁ, এরপর এই ক প্রশ্ন বা হ্যাঁ বা না বাচক প্রশ্ন, এই দুই ধরনের ধরন ছাড়াও আরো বেশ কিছু, অর্থাৎ আরো তিনখানা ধরন থাকে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই। এরপরে তোমাদের প্রশ্নবোধক বাক্যের আরো তিনটি অন্যান্য ধরন সম্পর্কে, এবং বাদবাকি বাক্যের অর্থগত ভাগের যে আরো দুটি ভাগ বাকি রয়েছে, অর্থাৎ বিস্ময়সূচক এবং অনুজ্ঞাবাচক, এই বিষয়গুলো সম্পর্কে পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আশা করছি আজকে যে বাক্যের ভাব সম্পর্কে যে আলোচনা হলো, এবং বাক্যের অর্থগত
ভাগের যে একটা দুটো ভাগ সম্পর্কে যে আলোচনা হলো এবং যে হ্যাঁ সদর্থক নঙর্থক এই যে পুরো ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলো শিখলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। আর যদিও না বুঝতে পারো আমাকে পরের ক্লাসে আবার জিজ্ঞেস করো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে যেটা বাকি রয়েছে আজকে। ঠিক আছে, ধন্যবাদ।